আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা রাঙামাটি থেকে এখন চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হলাম। বিশেষ করে এখনকার যে সময়টা, এই সময় ট্যুরে না আসা ভালো। আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। মোটর সাইকেলের ফুয়েল যে কী যে একটা কষ্ট, যা কোনোদিন কল্পনা করিনি, তা এবার হাড়ে হাড়ে ঠিক পেলাম। ঢাকা থেকে অনলি 4 লিটার অকটেন নিয়ে আমি চিটাগাং শহরে ঢুকি। আমি শুনতে পেয়েছিলাম যে চিটাগাংয়ে অকটেনের কোনো অভাব নাই, আমার এক ফ্রেন্ড বলেছিল। তাই আমি চলে এসেছিলাম চিটাগাংয়ে। যাই হোক, চিটাগাংয়ে আসার পরে আমি ফুয়েলটা আমার এতই কষ্ট করে নিতে হয়েছে যে মাত্র 300 টাকার ফুয়েল আমাকে দিল সেনা পেট্রোল পাম্প থেকে। অনুরোধ করেও কাজ হলো না, অনেক অনুরোধ করেছিলাম, কোনো কথাই শুনলেন না। পরে আমি 3 লিটার অকটেন নিয়ে আমি রাঙামাটিতে ঢুকেছিলাম। রাঙামাটিতে ঢোকার পরে আমার অকটেন প্রায় অর্ধেক রয়ে গেছে। তো রাঙামাটিতে চিন্তা করলাম ঘোরাঘুরি না করে আমি এই মুহূর্তে, যেহেতু ঢাকা থেকে আসছি, একটু রেস্ট করি। হোটেল জজ গার্ডেনে গেলাম। জজ গার্ডেনে অ্যাভেলেবেল সিট এবং সিটের ভাড়াও কম, পরিবেশও ভালো। রাঙামাটির এই হোটেলগুলোতে ছিলাম। পরে আপনার ওখান থেকে দুপুরবেলা বের হয়েছিলাম। এখন আমার যে পরিমাণ ফুয়েল, তাতে তো আমি ঘুরতে পারবো না। মনে করছিলাম রাঙামাটিতে গেলে আমি অনেক অকটেন পাবো, এরকমই কথা ছিল, সেও হয় নাই। তারপর আমি চিন্তা করলাম যে এখানে অপেক্ষা না করে আমি চলে যাই। যাই হোক, ফেরার পথে এই ভিডিওটা নেওয়া। পাহাড়ের অবস্থা দেখতেই পাচ্ছেন, কি অবস্থা পাহাড়ে, গাড়ি ঘোড়াও কম, পর্যটক নাই বললেই চলে। আমার মনে হয় আমি একাই ছিলাম জজ গার্ডেনে একমাত্র পর্যটক, আর একজন পর্যটক নাই। কারণ এই সময়টা এতই কঠিন ছিল যে ফুয়েল পাওয়াটা। দেখেন রাস্তার, পাহাড়ি রাস্তার বাঁকগুলা দেখেন। এই বাঁকগুলা একটু খেয়াল করে চালাইতে হয়। বাইকার ভাইদের বলবো, যারাই পাহাড়ে আসেন সাবধানে চালাবেন, কেননা এইসব বাঁকগুলাতে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়। ওভার স্পিডের আপনারা বর্জন করবেন। আর পাহাড়ের যে গাছপালা, সব তো মরেই গেছে, ধরা যায়। মরে যায় নাই, গাছের পাতাগুলো পড়ে গেছে। পাহাড়েও অনেক তাপ। তারপরেও আমি এখন এই চেকপোস্ট অতিক্রম করছি। যাওয়ার সময় আমাকে, যখন আমি রাঙামাটিতে ঢুকি তখন চেক করেছিল, এখন আর চেক করছে না। বের হওয়ার সময় চেক করেন না। আমি বের হয়ে যাচ্ছি। পাহাড়ের সৌন্দর্য দেখা তো আর হলো না। যে উদ্দেশ্যে গিয়েছিলাম বৈশাখী অনুষ্ঠান দেখার জন্য, শুনেছিলাম চাকমাদের, মারমাদের, মগ, মুরম, এদের নাকি বৈশাখী অনুষ্ঠানটা খুব ঘটা করে হয়। সে ঘটা করে আর অনুষ্ঠান দেখা হলো না। ঢাকা থেকে এত দূরে গিয়েছিলাম পাহাড়ের এইসব সৌন্দর্য উপভোগ করার জন্যে, কিন্তু সেটাও ভাগ্য হয় নাই। দেখতেই পাচ্ছেন পাহাড়ের গাছপালাগুলা কি অবস্থা, মরে মরে যাচ্ছে। বৃষ্টি নাই, কিছু নাই, পানি নাই। ফেরার পথে আমি যখন এই ভিডিওটা করি, এর আগে করি নাই, যাওয়ার সময় করি নাই, মনে করলাম যে বৈশাখী অনুষ্ঠানের ভিডিওটা করব, সেটা ভাগ্য হয় নাই। দেখেন না, গাছপালাগুলার একটা পাতা নেই, মনে হয় মরে গেছে। মরে নাই, বৃষ্টি হলে এগুলো আবার সেই আগের মতোই পাতাগুলো গজাবে, পাহাড়টা সুন্দর হবে। কিন্তু এখন পাহাড় সুন্দর নাই। এই সময় পাহাড়টা, যারা ট্যুর করতে চান, বিশেষ করে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক, দয়া করে এই সময় আসবেন না। এই সময় আসলে বিপদে পড়বেন। এই সময় খুবই অবস্থা খারাপ। এইগুলো দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, সেম একই। হয়তো আরও কিছুদিন, আরও 15-20 দিন এরকমই দেখা লাগবে। তারপরে হয়তো নতুন পাতাগুলো গজাবে, তখন হয়তো আপনার একটু চলাচল করে দেখে শুনে হয়তো ভালো লাগবে।
পাহাড়ের সৌন্দর্য। এখন পাহাড়ের আর সৌন্দর্য নাই, সব উল্টাপাল্টা হয়ে আছে। বৃষ্টি বাদল না হলে পাহাড়ে কেউ আসবেন না। আর বিশেষ করে বন্ধুরা, এইসব রাস্তাগুলোতে বাইক নিয়ে খুব সাবধানে চলাচল করবেন। যদি ছিটকে পড়ে যান পাহাড়ের অনেক গভীরে চলে যাবেন। বামে দেখতে পাচ্ছেন পাহাড়ের এখানে পানি ঝর্ণা এখান দিয়ে পরের জন্যে ওই পাকা করে দিয়েছে যেন ভেঙে না যায় রাস্তাগুলা, এর জন্য পাকা করে রেখেছেন। এটা সম্ভবত রোড অ্যান্ড হাইওয়ে করছে, আর না হয়তো সেনাবাহিনী, হয়তো সেনাবাহিনীরই হবে। সেনাবাহিনী পাহাড়ে কাজ করে থাকেন। আমি আপনাদের প্রত্যেকটা উঁচু নিচু রাস্তা দেখাচ্ছি, প্রিয় বন্ধুরা দেখবেন। এই ভিডিওটা এর জন্যই করলাম, ইচ্ছাই ছিল না, তারপরে করলাম যে কি কোনো বন্ধু যেন এই সময় আপাতত পাহাড়ে না আসে। কারণ এই সময় গেলে আপনারা কিছুই দেখতে পারবেন না, শুধু শুধু সময় নষ্ট করবেন। তাই সময় নষ্ট না করে আপনারা এই সময় সুযোগে, এই গরমের সময় আপনারা বান্দরবন না গিয়ে, রাঙামাটি না গিয়ে আপনারা সুন্দরবনের দিকে যেতে পারেন, অথবা উত্তরবঙ্গে আপনারা যেতে পারেন। উত্তরবঙ্গেও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, হয়তো এর মতো সুন্দর না। পাহাড় তো পাহাড়ই, আমাদের পঞ্চগড়ে ওইদিকেও পাহাড় আছে, কিন্তু এরকম না। আমার ডান পাশে পাহাড়গুলা এতই গভীর, কমসে কম আপনি পড়ে গেলে 2000 ফিট 1000 ফিট নিচে পড়বেন। তাই বাইক যারা চালাচ্ছেন বা চালাবেন এই রাস্তায় সাবধানে চালাবেন। আর এই সিএনজিগুলো দেখছেন, এই সিএনজিগুলো বেশ শক্তিশালী। আমাদের ঢাকা শহরের বা চিটাগাং শহরে যেসব সিএনজি চলে ওইগুলো আর এগুলো একটু তফাৎ আছে, সম্ভবত এগুলো হায়ার সিসির। তাই এরা নির্দ্বিধায় উঠতে পারে পাহাড়ে। ডান পাশটায় গভীর খাদ পাহাড়ের, যেটা পাহাড়ের গিরিখাত বলা হয়। ডান পাশটায় প্রিয় বন্ধুরা, বাইক ট্যুরটা খুব সুন্দর হয় সেই সময়টা কখন জানেন? শীতের সময়। শীতের সময় আপনারা পাহাড়ে আসবেন বা যেখানে যাবেন বাইকে আরাম পাবেন। আর তা না হলে আমার মতো এরকম সময় আসলে হোটেল থেকে বেরো হতে পারবেন না, কিছু দেখতেও পারবেন না। এই যে বামে দেখেন কি উঁচু উঁচু পাহাড়, আমরা পাহাড়ের নিচু অংশ দিয়ে রাস্তা করা, সেটা দিয়ে যাচ্ছি। ডান পাশে দেখেন গাছগুলো মনে হয় সব মরে গেছে, কিন্তু মরেনি। এখন জানেন তো গাছের পাতা চেঞ্জ করার সময়। পাহাড়ে এখন কিছুই নেই। আমি রাঙামাটিতে যে খাবার খেয়েছি, টাকা দিয়েছি 3 গুণ দামে, খাবারের মানটা খুবই খারাপ। বিশেষ করে রাঙামাটিতে আসলে একটু চেষ্টা করবেন আপনারা, সেনাবাহিনীর কিছু ক্যান্টিন আছে ওগুলাতে ঢোকার জন্যে, তাহলে আপনারা মানসম্মত খাবার পাবেন। তা না হলে খাবার খেতেও পারবেন না, উঠতেও পারবেন না, এরকম অবস্থা। খাবারের মানটা বাইরের হোটেলগুলো খুবই খারাপ, একেবারেই নিম্নমানের, যা আমাদের পেটে ঢুকতেই চায়নি। হাত দিয়ে 2 মুঠ ভাত খেয়েছিলাম মাত্র। আমার ধারণা যে আপনারা যারাই আসবেন চেষ্টা করে আসবেন, আগেই শুনে আসবেন, জেনে আসবেন যে হোটেলগুলোতে আপনার খাবারের মানগুলা সম্পর্কে। আমার এবারের জার্নি ঢাকা থেকে টোটালে আমার গিয়েছে 500, 300, 800 আমার 1600 টাকার ফুয়েল গিয়েছে টোটালে আপনার 1600 টাকার আমি অকটেন নিয়েছিলাম। সেই অকটেনে আমি আবার ঢাকা পর্যন্ত পৌঁছাই গেছি। আমি এখন পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, 2টা ট্রাক গেল,
আর এখানকার ট্রাকগুলো পাহাড়ের সব হিনো হিনো ট্রাক ছাড়া আমি টাটা কোম্পানি বা অশোক লেল্যান্ড এইসব কোনো ট্রাক এখানে দেখতে পাইনি। আমার সামনে দিয়ে দুইজন পর্যটক যাচ্ছেন, খুব দ্রুত গতিতে যাচ্ছেন। আল্লাহ না করুক যে তাদের কোনো দুর্ঘটনা না ঘটে, কেননা এই রাস্তাগুলা খুবই ভয়ঙ্কর হয়। এখান থেকে পড়ে গেলে খুব মুশকিল, হাড়হাড্ডি থাকবে না। প্রিয় বন্ধুরা, সাজেক বাইক ট্যুরে আপনার গেলে যে খরচা, রাঙামাটিতে একই খরচা। তাই রাঙামাটিতে বাইক ট্যুরে আসলে আপনাদের আরও 1 মাস পরে আসবেন, কারণ এখানে হোটেলের ভাড়া কম, খাবার মানটা বেশি ভালো না, নিম্নমানের খাবার। আমি হয়তো চেষ্টা করিনি, তার আগেবার আমি চেষ্টা করেছিলাম, সেনা ক্যান্টিনে খেয়েছিলাম। ওখানে আমি হোটেলও পেয়েছিলাম থাকার জন্য। আমি একজন আর্মির মাধ্যমে এসেছিলাম, ওনাকে দিয়ে বুকিং করিয়েছিলাম, তাই হয়তো ভালো পেয়েছিলাম, ওখানকার খানা দানাও ভালো ছিল। আর এবার আমি সবচেয়ে নিম্নমানের খানা খেয়েছি সেখানে, যা আমার মনে থাকবে। আর কখনো আমি ওইরকম হোটেলে খাওয়ার চেষ্টা যেন না করি, সেটাও আমার আইডিয়ার মধ্যে চলে এসেছে। প্রিয় বন্ধুরা, এইসব মোচারগুলোতে একটু সাবধানেই যাবেন, কেননা আমরা যারা বাইকার প্রত্যেকেই দুঃসাহসী হয়ে থাকি। বাইকারগুলো দুঃসাহসী হয়ে থাকে, কারণ দুঃসাহসী না হলে, আমি নাটোরের সন্তান, রাঙামাটিতে আসা কম কথা নয়। আমি রাঙামাটি এই নিয়ে প্রায় 10 বার আমি এসেছি। আমার পাহাড়ের প্রতি একটা মায়া কাজ করে, সেই মায়ায় আমি ছুটে আসি বারবার পাহাড়ে। আমার রাস্তাগুলো ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ বাঁকা তেরা এবং দুই ধারে আপনার উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে নেমে যাওয়া। এই মনে করেন সোজা, এই মনে করেন বেঁকা, এই ডানে বাঁকা, এই বামে বাঁকা, এরকম বাঁকা রাস্তাগুলোতে গাড়ি চালাতে খুবই ভালো লাগে প্রত্যেক বাইকারেরই। আর যারা ঢাকা শহরে থাকেন, দেখেনি তো কি করে বাইকাররা, টং করে এরকম সাপড়ি বাইকার বলা হয়। এই সাপড়ি বাইকারগুলো দেখেন না কীরকম করে গাড়ি চালায়। তো ঠিক সাপড়ি বাইকারগুলো যদি এখানে আসে, আমার মনে হয় না ফিরে যেতে পারবে, কারণ সাপড়িরা তো শহরের মধ্যেই সাপড়িগিরি করে থাকে। প্রিয় বন্ধুরা, পাহাড়ের সৌন্দর্য দেখাতে দেখাতে আমরা প্রায় চলে এসেছি বেতবুনিয়ার কাছাকাছি। রাঙামাটি বেতার কেন্দ্র যেটা, সেটা হলো বেতবুনিয়ায়। আমরা হয়তোবা তার কাছাকাছি অনুমান করতে পারছি। ডান পাশে পাহাড়, বাম পাশে বিশাল বড় গিরিখাত, এজন্য এরকম রেলিং দিয়ে আটকায় দিয়েছে, যাতে কোনো বাইক বা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে নিচে পড়ে না যায়, কারণ নিচে পড়ে গেলে কিছুই থাকবে না। প্রিয় বন্ধুরা, আজকে আমার রাঙামাটির এই ট্যুরের ভিডিওগুলা দেওয়া এই কারণেই যে সাবধানে দেখেন, একটা তেলের পাম্পে একটা লোকও নাই, তেল তো নাই, একটা তেলের পাম্পে একটা লোকও নাই। ডান পাশে যে তেলের পাম্পটা দেখলেন, একটা লোক নাই। আর রাস্তায় 2-1 করে বর্ডার গার্ড এবং সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে। সেনাবাহিনী আমাদের দেশের সর্বোচ্চ সম্মানের অফিসারেরা। একজন সেনা অফিসার বা একজন সৈনিক আমাদের দেশের জন্য এরা বিশাল ভূমিকা রাখেন। প্রত্যেকটা দেশেরই সেনাবাহিনী দেশের জন্য ভূমিকা রাখেন। সেনাবাহিনী সিগন্যাল দিলে দাঁড়াবেন, সেনাবাহিনী সিগন্যাল দিলে কখনো ভুলেও গাড়ি টান দিবেন না, তাহলে আপনি পড়তে পারেন বিপদে। সেই বিপদ থেকে রক্ষার জন্য আপনারা সেনাবাহিনীর সিগন্যাল সবসময় মান্য করে চলবেন। বিশেষ করে পাহাড়ে আপনার প্রত্যেকটা সেনাবাহিনী আপনাকে সঠিক সাজেশন দিয়ে থাকে। আপনি যখন জিজ্ঞাসা করবেন, ভাই আমি কীভাবে কী করবো, একদম পার্ট টু পার্ট আপনাকে সঠিক সিদ্ধান্তে দিয়ে ছেড়ে দিবে।
যে আপনি এইভাবে যাবেন, ওইভাবে যাবেন, ওখানে যাবেন, এটা আছে, ওটা আছে, সমস্ত কিছু আপনি সেনাবাহিনীর কাছে জানতে পারবেন। এবং ট্যুরিস্ট স্পটগুলা যেগুলো আছে সেগুলা সম্পর্কেও আপনি ধারণা সেনাবাহিনীর কাছ থেকে নিতে পারেন। যাই হোক, আমরা শেষ পর্যন্ত মনে হচ্ছে যে চলে আসলাম বেতবুনিয়ায়। বেতবুনিয়া থেকে আমি মনে হচ্ছে যে আর মনে হয় বেশি দূর যেতে পারবো না। আমার তেলের কাঁটাটা সিগন্যাল দিচ্ছে, আমি মনে হয় হাটহাজারী পর্যন্ত পৌঁছাইতে পারবো না যে অবস্থা দেখছি। এর মধ্যে মনে হচ্ছে যে আমার গাড়ির ফুয়েল ফুরিয়ে যাবে। আমার এমনও হইতে পারে যে আমি গাড়ি ধাক্কাইতে ধাক্কাইতে আমার চিটাঙ্গে নেওয়া লাগতে পারে বন্ধুরা।